হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনিমি প্লাসে, যেখানে আমরা কভার করতে যাচ্ছি সোলো লেভেলিং এর সিজন 2 এর এপিসোড 1 কে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আগের সিজনে আমরা দেখতে পাই জিনহু ডাবল ডানজন থেকে বেঁচে ফিরে এবং নতুন একটা সিস্টেম পায়, যার মাধ্যমে সে তার নিজের লেভেল আপ করে আরো বেশি শক্তিশালী হতে পারে। যদিও পুরো পৃথিবীর কাছে জিনহু ছিল একটা ই র্যাঙ্কের হান্টার, কিন্তু বাস্তবতায় জিনহু যতটা বেশি পরিশ্রম করবে তত বেশিই তার লেভেল আপ হবে। যার মানে এখন জিনহু নিজের লেভেল আপ করে নিজেকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে, এমনকি একটা এস র্যাঙ্কের হান্টার থেকেও বেশি শক্তিশালী হতে পারবে। এরপর থেকে জিনহু নতুন নতুন ডানজানে যাওয়া শুরু করে এবং ডানজানে থাকা মনস্টারগুলোকে মারার মাধ্যমে সে তার নিজের লেভেল আপ করে এবং আগের থেকে নিজেকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। সিজন 2 এর শুরুতেই আমাদের দেখানো হয় জিনহু তার খাটের উপরে নাক ডেকে ঘুমাচ্ছিল এবং ঠিক তখনই তার ছোট বোন জিনহা তাকে কল দেয় এবং প্রশ্ন করে, তুমি কি ভুলে গেছো? আচ্ছা, তুমি কোথায় আছো? তোমার মনে আছে তো? জিনহু তখন উত্তরে বলে, কোন বিষয়ে? তখন জিনহা তাকে জানায় আজকে তার স্কুলে প্যারেন্টস মিটিং আছে এবং সে যেন তাড়াতাড়ি চলে আসে। এরপর জিনহু প্যারেন্টস মিটিংয়ে যাওয়ার জন্য তৈরি হয় এবং তার বোনের স্কুলে চলে যায়। এরপর সিন শিফট হয় জিনহার স্কুলে। জিনহা তার ভাই জিনহুকে দেখে অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ, তুমি কি আসলে আমার ভাই জিনহু? কারণ গত 2 মাসে তার বডি ট্রান্সফরমেশন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। জিনহু তখন জিনহাকে উদ্দেশ্য করে বলে, তুমি কি বলছো? আমাকে কি দেখতে অদ্ভুত লাগছে? জিনহা তখন বলে, ঠিক তেমন না। এরপর অপরদিকে দেখা যায় জিনহুকে দেখে স্কুলের সব মেয়েরা পুরো ফিদা হয়ে যায় আর বলতে শুরু করে, ওহ, ছেলেটা কত হ্যান্ডসাম, দেখো কে এই ছেলেটা। এসব দেখে জিনহা বলে, তুমি তো পুরো স্কুলে হাল্লা মাচিয়ে দিয়েছো। তোমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাই না? তুমি যদি চাও আমি তোমাকে একটা গার্লফ্রেন্ড বানিয়ে দিতে পারি। জিনহু জিনহার গাল টান দিয়ে বলে, থাক, তার কোনো দরকার নেই। এরপর সিন শিফট হয় টিচার রুমে। আসলে টিচার একজন শিক্ষিকা। জিনহার শিক্ষিকা জিনহাকে নিয়ে অনেক প্রশংসা করে এবং জানায় জিনহা বাকি সব স্টুডেন্টদের জন্য একজন আদর্শ। আমি নিশ্চিত সে ভালো একটা মেডিকেল স্কুলে ভর্তি হতে পারবে। টিচার তখন জিন্নুকে উদ্দেশ্য করে বলে, আমি আশা করি আপনি জিনাকে বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। জিন্নু তাকে বলে, আমি বুঝতে পেরেছি। শিক্ষিকা জিন্নুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, কখনো যদি জিনহার অ্যাওকেন হয়, আপনি কি তাহলে জিনাকে একজন হান্টার হওয়ার পারমিশন দিবেন? জিন্নু তখন সরাসরি বলে না। এরপর শিক্ষিকা জিন্নুর কাছে একটি সাহায্য চায়। শিক্ষিকা বলে তাদের স্কুলে একজন শিক্ষার্থী আছে যে কিনা পড়াশোনা ছেড়ে একজন হান্টার হতে চায় এবং জিনহু যেন তার সাথে কথা বলে এবং তাকে বোঝায়। এরপর সিন শিফট হয় এবং দেখানো হয় জিনু শিক্ষিকার কথা অনুযায়ী মেয়েটির সাথে দেখা করতে যায়। এরপর দেখা যায় তারা দুজন দুজনকে আগে থেকেই চেনে, কিন্তু মেয়েটি জিনুকে ভালোভাবে চিনতে পারছিল না। তাই জিনু তার ছোট বোনের ছবি বের করে এবং তাকে দেখিয়ে বলে, কি এবার চিনতে পেরেছো? তখন মেয়েটি অবাক হয়ে বলে, তুমি জিনহার ভাই? তখন মেয়েটি জিনুকে বলে, দেখো, আমি জানি না আমার টিচার তোমাকে ঠিক কি বলেছে, কিন্তু আমি আর স্কুলে ফিরে যাব না। আমি কখনই হার মানবো না আর আমি একজন হান্টার হবই। জিনহু তখন মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তুমি তো একজন ই র্যাঙ্কের হান্টার, তাই না? আর একজন ই র্যাঙ্কের হান্টার হয়ে তুমি বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তুমি হয়তো টিমের সাহায্যকারী হয়ে কিছু টাকা আয় করতে পারবে, কিন্তু এটা সার্ভাইভ করার জন্য যথেষ্ট নয়। তখন মেয়েটি জিনহুকে বলে, তুমি যদি এখানে ভাষণ দিতে আসো তাহলে তুমি চলে যাও। আর তুমিও তো একজন ই র্যাঙ্কের হান্টার, তাই না? জিনহু তখন মেয়েটিকে বলে, আমি তোমাকে হার মানতে বলছি না, এবং মেয়েটিকে বলে জিনহুর সাথে যেতে। এরপর সিন শিফট হয় এয়ারপোর্টে এবং দেখানো হয় একজন হান্টার বাইরের দেশ থেকে আসে, যার নাম হাংডংসো। এরপর দেখানো হয় হান্টার অ্যাসোসিয়েশনের চিফ তাকে স্বাগতম জানাচ্ছে। তখন হাংডংসো বলে, আমি ভাবতে পারিনি হান্টার অ্যাসোসিয়েশনের চিফ পার্সোনালি আমাকে নিতে আসবে। তখন হান্টার অ্যাসোসিয়েশনের চিফ তাকে জিজ্ঞাসা করে হাংডংসো কতদিন দেশে থাকবে। তখন হাংডংসো একটু মুচকি হেসে বলে, সে বেশি দিন দেশে থাকবে না, আর এটা নিয়ে যেন সে বেশি চিন্তা না করে। হান্টার অ্যাসোসিয়েশনের চিফ মিস্টার চুল হাংডংসোকে আরও জিজ্ঞাসা করে, আপনি কি দেশে ফিরে এসেছেন শুধুমাত্র তাদের সাথে দেখা করতে? মিস্টার হাংডংসো রেগে গিয়ে বলে, তোমরা সার্ভেলিয়ান টিমের সবাই শুধু নাটক করো যে তোমরা কিছু বুঝতে পারছো না, যে ডানজানে আমি কি করেছিলাম তাদের সাথে। এরপর মিস্টার হাংডংসো আরো বলে, প্রথমে ই র্যাঙ্কের হান্টার আর তারপর ডি র্যাঙ্কের হান্টার দুইজনকে আমি মেরে ফেলবো। আর তুমি কি আমাকে এখানে আটকাতে এসেছো? তুমি কি ভেবেছো তোমার এই সামান্য শক্তি নাও তুমি আমাকে আটকাতে পারবে? তখন মিস্টার চুল হাংডংসো এর উদ্দেশ্য বলে, না, আমি শুধু এখানে আমার কাজ করতে এসেছি। এরপর সিনশিপটা হয় হান্টার অ্যাসোসিয়েশনে, যেখানে আমাদের দেখানো হয় মিস্টার গোহো এবং মিস্টার চইকে। মিস্টার গোহো জিজ্ঞাসা করে, তারা কি উঠতে পারে? মিস্টার চই তখন বলে, এখনও পারে না, কিন্তু হয়তো ভবিষ্যতে হতেও পারে, এবং সে আরও জানায় তারা সবসময় নজর রাখবে। এরপর সিন শিফট হয় ডানজান গেটের কাছে,
যেখানে জিনহু মিস্টার আহান ও মিস্টার হায়ুনকে বলে অনেকদিন পর দেখা হলো। মিস্টার আহান জিনহুকে উদ্দেশ্য করে বলে আমি ভাবতেও পারিনি আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তখন জিনহুর কাছ থেকে জিনহুর বন্ধু মানে টিচার যে মেয়েটির কথা বলেছিল সেও চলে আসে। মেয়েটিকে দেখে মিস্টার আহান বলে তোমার সাথে আমার আগেও দেখা হয়েছে। মিস্টার হায়ুন বলে আমরা আসলে অবাক আপনি আমাদের ট্রেনিং দেখতে এসেছেন। কিন্তু জিনু আসলে এখানে এসেছিল মেয়েটির জন্য, যাতে সে ডানজানে থাকা ভয়ানক মনস্টার দেখে হান্টার হওয়ার জেদ বাদ দেয়। ঠিক তখনই সেখানে একজন এ র্যাঙ্কের হান্টার আসে, যার নাম কিমচুল। জিনু তাকে দেখে জিজ্ঞাসা করে সে কে। গাইস, আমার হয়তো নামগুলো উচ্চারণে একটু ভুল হতে পারে, তাই সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মিস্টার আহান জিনুকে জানায় সে একজন অ্যাসাল্ট টিমের লিডার এবং একজন এ র্যাঙ্কের হান্টার। মিস্টার কিমচুল জিনুকে দেখে বলে আমি তো ই র্যাঙ্কের হান্টারদের দিকে তাকাতেই পারি না, আর এখানে তো 2 জন ই র্যাঙ্কের হান্টার আছে। মিস্টার আহান জিনহুকে জানায় কিমচুলের টিমের একজন এ র্যাঙ্কের হান্টার, 5 জন বি র্যাঙ্কের হান্টার আর 2 জন সি র্যাঙ্কের হান্টার, আর সাথে আপনার 2 জন, মোট 10 জন এই ডানজান মিশনে যাবেন। মিস্টার হায়ান জিনহুকে রিকোয়েস্ট করে বলে সে যেন পুরো মিশনটা সাইড থেকে শুধু দেখে, যাতে তাদের টিমে আসা নতুন সব হান্টাররা ফাইটের সুযোগ পায়। এরপর তারা একে একে সবাই ডানজানের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। কিন্তু জিনহু যখনই ডানজানের ভিতরে প্রবেশ করে সে খারাপ কিছু টের পায়। সে বুঝতে পারে আসলে এখানে কোনো না কোনো সমস্যা আছেই। জিনু কিছু বুঝে ওঠার আগেই ডানজানের নীল গেটটি লাল রঙে পরিবর্তন হয়। এটা দেখার সাথে সাথেই জিনহু তার বন্দুক এনে বাইরে বের হয়ে যেতে চায়, কিন্তু জিনুর শুধু কিছুটা অংশে বের হতে পারে শরীরের, বাকিটা আটকে যায়। জিনু তখন মিস্টার আহানকে বলে সে যেন এখনই অ্যাসল্ট টিমের সাথে যোগাযোগ করে। মিস্টার আহান তখনই মিস্টার পেকে কল করে এবং ডানজানে ঘটে যাওয়া সকল ঘটনার কথা তাকে খুলে বলে। মিস্টার পে অবাক হয়ে বলে কি, সি র্যাঙ্কের গেট কীভাবে লাল হতে পারে হঠাৎ করে, এবং সে বলে আমি এখনই আসছি। এরপর সিনশিপটা আর দেখানো হয় বরফে ঘেরা একটি জঙ্গলের মাঝখানে। জিনহু এবং তার সাথে বাকি সব হান্টাররা দাঁড়িয়ে আছে। যেহেতু ডানজানের গেট বন্ধ হয়ে গেছে, তাই এখন তারা কেউ আর ডানজান থেকে বের হতে পারবে না। জিনুর বন্ধু তখন জিনুকে জিজ্ঞাসা করে রেড ডানজান গেটটি কি। জিনু তাকে জানায় রেড ডানজান গেটটি আসলে সাধারণ ডানজান গেট থেকে আলাদা হয়, যেখানে থাকা অবস্থায় বাইরের পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, এবং যতক্ষণ না তারা মেইন বসকে হারাতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউই বের হতে পারবে না। এরপর দেখা যায় হঠাৎ করে একটি তীর তাদের মধ্যে একজন হান্টারের চোখে এসে লাগে এবং সে সেখানে মারা যায়। দ্বিতীয় তীরটি তার বন্ধুর উদ্দেশ্যে আসছিল, কিন্তু তার গায়ে লাগার আগেই জিনু তা হাত দিয়ে ধরে ফেলে। এরপর দেখানো হয় গাছের উপর 2 জন আইসেল বসে আছে, যারা কিনা এই তীর দুটি ছুঁড়েছিল। জিনু তখন ভাবতে শুরু করে তারা এখানেই ছিল, কিন্তু সে বুঝতে কেন পারেনি, আর আইসেলফরা শুধু কেন দুর্বল 2 জন হান্টারকে টার্গেট করলো। জিনু মনে মনে আরও বলে যদি এটা আরও 2 মাস আগে হতো হয়তোবা আমিও মারা যেতাম। এরপর দেখা যায় আইস এলফ দুটো এখান থেকে চলে যায়। এরপর জিনুর বন্ধু জিনুকে জিজ্ঞাসা করে এরা কি ছিল। জিনু বলে এরা আইস এলফ, এদের আক্রমণের ধরন অত্যন্ত নির্মম, এবং সে আরও বলে তারা কিছুটা হোয়াইট ইভিল গোস্টের মতন। হান্টাররা তাদেরকে আইস সেলার বলে। তারপর কিমচুল সবার উদ্দেশ্যে বলে আমরা সাহায্য থেকে অনেক দূরে আছি, আর আমরা বি লেভেলের অভিযানে আছি। যদি সবাই বেঁচে থাকতে চাও তাহলে আমার আদেশ মেনে চলতে হবে। সে আরও জানায় তার সাথে সে সবাইকে নিবে না, শুধুমাত্র এ এবং বি র্যাঙ্কের হান্টাররাই তার সাথে যেতে পারে। একটি সি র্যাঙ্কের হান্টার যখন তার সাথে যেতে চায় সে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় এবং বলে তুমি কি শুনতে পাওনি আমি কি বলেছি, শুধুমাত্র এ র্যাঙ্ক এবং বি র্যাঙ্কের হান্টাররাই আমার সাথে যেতে পারবে, আর তুমি একজন সি র্যাঙ্কের হান্টার, তাই তুমি আমার কাছ থেকে দূরেই থাকো। যার মানে জিনহু ও তার বন্ধুও কিমচুলের সাথে যেতে পারবে না। তখন একটি বি লেভেলে মেয়ে হান্টার বলে আমি কি জিনুদের সাথে থাকতে পারি। কিমচুল তখন বলে তোমার যা ভালো মনে হয়। তখন কিমচুল মনে মনে ভাবে এই মেয়েটা কি ওদের উপর দয়া দেখাচ্ছে, কি বোকা মেয়ে। এরপর মেয়ে হান্টারটি জিনুর কাছে যায় আর গিয়ে বলে কিমচুল বুঝতে পারেনি যে তীর আসছে, কিন্তু আপনি পেরেছেন। আপনি কোনো ই র্যাঙ্কের হান্টার না তাই না। তখন মেয়েটি ভাবে সে হয়তো একজন এ র্যাঙ্কের হান্টার বা তার চেয়ে উপরে। এরপর কিমচুল বলে আমি মেন রাস্তা দিয়ে যাব, আর বাকি তোমরা সবাই জঙ্গলের রাস্তা দিয়ে যাও। আর এতে জিনহুও রাজি হয়ে যায়। এরপর কিমচুল জিনহুকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায় এবং দেখতে পায় গাছে বড় বড় নখের তৈরি দাগ পড়ে আছে, এবং তারা বুঝতে পারে এটা ভাল্লুকের তৈরি দাগ, এবং সাথে সাথে তারা ফাইট করার জন্য তৈরি হয়ে নেয়। তখন কিমচুল ভাবতে থাকে বাকি সবাই যারা আছে অন্য টিমে তারা সবাই নিশ্চিত মারা যাবে। কিমচুল তখন আরও একটি জিনিস নোটিস করে অপর টিমে একজন বি র্যাঙ্কের হান্টার এবং একটি সি র্যাঙ্কের হান্টার আছে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওই ই র্যাঙ্কের হান্টারই তাদের লিডার। ঠিক তখনই তাদের সামনে 3টি আইস বিয়ার চলে আসে এবং তাদের উপর অ্যাটাক করে দেয়। যেহেতু কিমচুল ছিল একজন এ র্যাঙ্কের হান্টার, তাই সে খুব সহজে আইস বিয়ারের অ্যাটাকটি আটকে ফেলে এবং আইস বিয়ারটিকে মেরে ফেলে। এরপর সিন শিফট হয় জিনু ও জিনুর টিমের দিকে। জিনুর টিমে থাকা বি লেভেলের মেয়ে হান্টারটি তাদেরকে বলে গাছের গায়ে যে চিহ্ন লেগে আছে এইগুলো আইস বিয়ারের। জিনু তখন বলে তাহলে চলো
জঙ্গলে আরও গভীরে যাওয়া যাক, কারণ এই অঞ্চলটি যদি আইস বেয়ার হয়ে থাকে তাহলে আইস বেয়ারই আমাদের একমাত্র শত্রু হবে। আর তারা চালাক এলফের থেকে তুলনামূলকভাবে অনেক দুর্বল হয়ে থাকে। পার্কহেজেন মানে বি র্যাঙ্কের হান্টার মেয়েটি তখন ভাবে, আসলেই তো আমি এই দিকটি তো ভেবে দেখিনি। জঙ্গলে অনেক ঠান্ডা থাকার কারণে জিনু তার ইনভেন্টরির ভিতর থেকে গরম কাপড় বের করে এবং সবাইকে দেয়। এটা দেখে তারা ভাবে সাবস্পেস ম্যাজিক, আরে এটা তো শুধুমাত্র কিছু হাই র্যাঙ্কের হান্টাররাই করতে পারে। জিনহুর বন্ধু হান তাকে জিজ্ঞাসা করে, আসলে তুমি কে? জিনহু উত্তর বলে, আমি সে যার সাথে তুমি এখানে এসেছো, আর আমি তোমাকে সুরক্ষিতভাবে এখান থেকে বাইরে নিয়ে যাব। এবং তাকে অন্য কোনো প্রশ্ন করতে বারণ করে। হঠাৎ করে তাদের সামনে একটি আইস বেয়ার চলে আসে, তাই জিনু তাদের সবাইকে বলে সবাই যেন জিনহুর পিছনে থাকে। হঠাৎই জিনহুর সিস্টেমে একটি নতুন নোটিফিকেশন আসে, আর সেখানে লেখা থাকে টাইটেল উলফ অ্যাসোসিয়ন। এরপর ডানজানের বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিনা বাক ইয়েনহো ডানজানে ঢোকার জন্য চেষ্টা করে, কিন্তু ডানজানের গেট বন্ধ হওয়ার কারণে সে ঢুকতে পারে না। তখন মিস্টার বাক ইয়েনহো বলে, এখন আমরা শুধু মিস্টার কিমের উপরে ভরসা রাখতে পারি, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। তখন মিস্টার আহান তাকে বলে, ডানজানের ভিতরে অ্যাসাল্ট টিম ছাড়াও আরও দুজন আছে, তাদের মধ্যে একজনের নাম সাং জিনহো। এরপর মিস্টার বাকিয়নহো সাং জিনহো কোন র্যাঙ্কে আছে সেটা জানতে চায়। এর উত্তরে মিস্টার আহান বলে, কিন্তু তার রি-অ্যাওয়াকেন হয়েছে। মিস্টার বাকিয়নহো এ কথা শুনে একটু অবাক হয়ে বলে, কি, তুমি কি শিওর? মিস্টার আহান তখন তাকে বলে, সে পুরোপুরি শিওর না। তখনই গাড়িতে করে মিস্টার হাং ডংসো সেখানে আসে এবং এসে বলে, কি অবস্থা এখানে? তাহলে এতদিন পর টাইগার গিল্ডে একটা কোনো ভালো মিশন পেল। আরে এটা তো থেকে একটা এ লেভেলের ডানজান গেট। মিস্টার বাকিয়নহো মিস্টার হাংডংসোকে দেখে রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? এরপর মিস্টার হাংডংসো মিস্টার বাকিয়নহোকে বলে, তুমি একটা ই র্যাঙ্ক হান্টারকে কিভাবে তোমাদের ডানজান গেট দিয়ে ঢুকতে দিলে, যে কিনা তোমাদের গিল্ডের মেম্বারও নয়? মিস্টার বাকিয়নহো বলে, তুমি কার কথা বলছো? তখন মিস্টার হাংডংসো বলে, আমি সং জিনহুর কথা বলছি। মিস্টার বাকিয়নহো একটু অবাক হয়ে যায় এবং ভাবে, হাংডংসো কিভাবে জিনহুকে চেনে। মিস্টার হাংডংসো বলে, আমি এত দূর থেকে এখানে এসেছি, আর এখন দেখি এখানে একটা রেড ডানজান গেট আছে। আমি ভেবেছিলাম তাকে হয়তো আমি অন্তত দেখতে পাবো, কিন্তু সে হয়তো আর বেঁচেই ফিরতে পারবে না। এখানে হাংডংসো জিনহুর কথা বলে। এরপর ডানজানের ভিতর দেখানো হয় যেখানে কিনা জিনহু একাই সব আইস উলফকে মেরে ফেলে, এবং তাও কোনো অস্ত্র ছাড়াই। এটা দেখে তো সবাই একদম হা করে তাকিয়ে থাকে আর ভাবে, একজন ই র্যাঙ্কের হান্টার কীভাবে এতটা শক্তিশালী হতে পারে। তখনই জিনুর সিস্টেমে পপ আপ নোটিফিকেশন আসে, আর সেখানে লেখা থাকে লেভেল আপ। এরপর দেখানো হয় তারা মৃত আইস পান্ডাগুলোকে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে খাচ্ছে, কিন্তু তাদের মাঝখানে জিনহুকে দেখানো হয় না। এরপর সিন শিফট হয় আর দেখানো হয় জিনহু একটি গুহার সামনে দাঁড়িয়ে আছে, আর এরপর জিনহু তার শ্যাডো মোনার্ক আর্মিগুলোকে সেখানে সামন করে। জিনহু তখন সেখানে ইগ্রিসকে সামন করে এবং তাকে বলে, এটা তোমার সর্বপ্রথম যুদ্ধ হতে চলেছে। এরপর দেখা যায় গুহা থেকে এক এক করে অনেকগুলো আইস পান্ডা বেরিয়ে আসে। এরপর জিনহু তার শ্যাডো মোনার্ক আর্মিকে আইস পান্ডার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদেশ করে। শ্যাডো মোনার্ক আর্মি এবং আইস পান্ডাদের ভিতরে যুদ্ধ শুরু হয়। শ্যাডো মোনার্ক আর্মিরা আইস পান্ডাদেরকে পুরো চিরে ফিরে ফেলে, কিন্তু কিছু কিছু পান্ডারাও শ্যাডো মোনার্ক আর্মিদেরকেও মেরে ফেলে। আইস পান্ডারা যেহেতু অনেকগুলো শ্যাডো মোনার্ক আর্মিকে মেরে ফেলে, তাই তাদেরকে রিভাইভ করতে গিয়ে জিনুর অনেকগুলো এমপি ব্যবহার হয়ে যায়। এরপর দেখা যায় গুহা থেকে তাগড়া একটা হুঙ্কার দিয়ে বেরিয়ে আসে আইস পান্ডাদের বস, এবং ভাই বসটা বেরিয়ে এসে একে একে করে সব শ্যাডো মোনার্ক আর্মিকে মেরে ফেলে। জিনহুও যেহেতু তার পুরো এমপি ব্যবহার করে ফেলে, তাই সে আর তখন তার শ্যাডো মোনার্ক আর্মিকে রিভাইভ করতে পারে না। তাই সে ইগ্রিসকে তখন আদেশ করে ফাইট করার জন্য। এরপর দেখা যায় ইগ্রিস তার তলোয়ার নিয়ে সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, আর এটা দেখেই আইস পান্ডাতে যে বস ইগ্রিসের উপর হামলা করে দেয়। কিন্তু ভাই ইগ্রিস তখন চোখের পলকেই তার তলোয়ার দিয়ে আইস পান্ডার বসের উপরে একটা কোপ মারে, যে কোপটা গিয়ে কিনা আইস পান্ডার বুকের উপর লাগে, এবং দ্বিতীয় কোপটা মারে আইস পান্ডার পিঠের উপরে, আর যেটা কিনা একদম উপর থেকে পুরো নিচ পর্যন্ত ভাই চিরে ফেলে দেয়। আর তারপরে দেখা যায় ইগ্রিস তার তলোয়ার দিয়ে আইস পান্ডার দুই পার উপর কোপ দেয়, আর এর কারণে আইস পান্ডা তার হাঁটুর উপর বসে পড়ে। এরপর দেখা যায় আইস পান্ডার বস ইগ্রিসের উপর আবার হামলা করতে যায়, কিন্তু তখন তার আগেই ইগ্রিস তার তলোয়ার দিয়ে আইস পান্ডার মাথাটা কেটে ফেলে। আর এটা দেখে তো জিনহু পুরাই শক হয়ে যায় আর ভাবে, ইগ্রিসের সাথে যখন আমি ফাইট করি তখন যদি ইগ্রিস তার এই তলোয়ার ব্যবহার করতো, তাহলে হয়তো আমি তার সাথে পারতাম না। আর আমার এত লেভেল আপ করার পরেও আমার কেন জানি মনে হচ্ছে ইগ্রিস আমার সমানই শক্তিশালী, না হয়তো তার চেয়েও বেশি। এরপর ইগ্রিস এসে জিনহুয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, এবং জিনহু ইগ্রিসের ঘাড়ের উপর হাত রেখে বলে, গুড জব, তুমি অনেক ভালো যুদ্ধ করেছো। এরপর সিন শিফট হয় মিস্টার কিমের কাছে, যেখানে দেখানো হয় মিস্টার কিমের সাথে থাকা হান্টারগুলো রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা একজন হান্টার মিস্টার কিমের কাছে বাঁচার জন্য সাহায্য চায়, কিন্তু ঠিক তখনই একজন এলফ এসে তাকে মেরে ফেলে। আর এলফটি এসে মিস্টার কিমের দিকে তাকে একটা ভয়ানক হাসি দেয়, আর আইস এলফের এত ভয়ানক হাসি দেখে মিস্টার কিম চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমাদেরকে আস্তে আস্তে দেখানো হয় আইস এলফের মাস্টারকে,
আর এখানে এই পর্ব শেষ হয়ে যায়। গাইজ, এটা আমার প্রথম অ্যানিমে এক্সপ্লেন ভিডিও ছিল। এর জন্য হয়তোবা কোথাও এক্সপ্লেন করতে গিয়ে আমার ভুল ও ত্রুটি হতে পারে। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।